আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহমুদ ফেসবুক পেজ। অনেকদিন আপনাদের সাথে লাইভে সংযুক্ত হতে পারিনি। আজকেও টেকনিক্যাল সাপোর্ট খুব একটা ভালো নেই। জাস্ট মোবাইলে আমি লাইভ সংযোগে আসছি আপনাদের সাথে। আমার স্টুডিওর বাইরে আছে এখনো সাফার। দর্শক আপনার থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আমি আসলে কি নিয়ে কথা বলতে চাই। সাম্প্রতিক সময়ে আমি দেখলাম যে আমার একুশ টেলিভিশনের কলিগ, প্রিয় ভাই ইলিয়াস হোসেন, আমার আরেকজন পছন্দের মানুষ নুরুল হক নূরকে মোটামুটি তার একটা ৪৭ মিনিটের উন্নত মুভিতে সাবান ছাড়া ধুয়ে দিয়েছে। শিরোনামটা আমি ঠিক এভাবেই করেছি। আপনাদের কার ভাল লাগছে, কার ভাল লাগছে না আমি জানি না। কিন্তু আজকে যে কথাগুলো বলতে চাই, একদম নিরপেক্ষ জায়গা থেকে কথাগুলো বলব। যার পক্ষ থেকে কথাগুলো বুঝতে হবে যে আসলে আমি কি বলতে চাই। ১ম কথা হলো ইলিয়াসের এই ভিডিওটি করার পর আমি যতগুলো সোশ্যাল মিডিয়ায় ইলিয়াসের সংবাদ নিয়ে দেখলাম পোস্ট, আমার কাছে মনে হয়েছে প্রায় 95% বা 98%, 98% বললে হয়, ইলিয়াসের পক্ষে গেছে। মাত্র 2% বা সংখ্যাটা আরো কম হতে পারে যদি পুরোপুরি জরিপ করি, নুরুর পক্ষে গেছে। তবে কিছু বিএনপির দুটো ধারা, একটা মূর্খ ধারা, একটা হলো শিক্ষিত ধারা। বিএনপি যারা শিক্ষিত ধারার লোক, তারা ইলিয়াসকে অ্যাপ্রিশিয়েট করেছে বা এই পর্বটাকে নিয়ে যথেষ্ট আলোচনা আছে। আর যারা বিএনপির মূর্খ ধারায় আছে, মানে রাজনীতি বোঝে কিন্তু লেখাপড়া বোঝে না, টিপসই লোক নুরুর বাপের মতো, এরা আবার মনে করছে জাত গেল মানে বিএনপির জাত গেল। না, নুরুর জন্য বিএনপির জাত যাবে না। বিএনপি একটা ক্ষুদ্র দল নয়। আসলে ইলিয়াসের এই রিপোর্টিং এর কিছু পোস্টমর্টেম করব, নুরুর বিষয়ে আরো কিছু তথ্য দেব এবং নুরু বিএনপির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আগামী দিনগুলোতে এই বিষয়ে কিছু সচেতনামূলক তথ্য দিতে চাই, সচেতন হবার জন্য। প্রথম, ইলিয়াস তার স্টোরির মধ্যে নিজে যে বক্তব্যগুলো তুলে ধরেছে, যেহেতু আমিও সাংবাদিকতার মানুষ, আমিও সাংবাদিকতার ছাত্র, প্রায় ২৫-২৬ বছরের উপর টেলিভিশনে সাংবাদিকতা করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলি, ইলিয়াস প্রত্যেকটা রিপোর্টিং এর ক্ষেত্রে তার যে 15 মিনিটস তৈরি করে, সে পুরো রুটটা মেনে করে। আমাদের সাংবাদিকদের যে ইথিক্সটা আছে বা আমাদের যে সাংবাদিকতার যেই নিয়ম কানুনগুলো আমরা মেনে চলি, ইলিয়াস কিন্তু সেটা মেইনটেইন করেছে। নুরুর বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, ইলিয়াস চেয়েছে প্রত্যেকটা অভিযোগে ভিকটিমের বক্তব্য তুলে ধরতে। আমরা যেটা সাংবাদিকতা টেলিভিশনে বক্তব্য বলি বা সিঙ্ক বলি। তো বিষয়টা খেয়াল করবেন, ইলিয়াস নিজে তার মুখ থেকে বলার ক্ষেত্রে অভিযোগ আছে বলছে। ইলিয়াস কিন্তু কোনো জাজমেন্ট করেনি তার রিপোর্টে। নাম্বার 1। নাম্বার 2, প্রতিটি ক্ষেত্রে ভিকটিমের বক্তব্য তুলে ধরেছে। ইভেন নুরুল হকের সাথে তার যে টেলিফোনে কথা হয়েছে সেই বক্তব্যটাও তিনি প্রচার করেছেন। পাশাপাশি ইলিয়াস তার বাবাকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে, তার যথেষ্ট পরিমাণ তথ্য, স্ক্রিনশট বা বিভিন্ন বিষয় বা স্থানীয়দের বক্তব্য তুলে ধরেছে। তার ভগ্নিপতি কিভাবে আঙুল ফুলে কলাগাছ হয়েছে, তার পরিবারের লোকরা পাঙাশ পাঙাশ মাছ বেচতে গিয়ে কিভাবে শত কোটি টাকার মালিক হয়েছে, বিষয়গুলো ফ্রিজে তুলে ধরেছে। নুরু তার পরিবার কেমন ছিল, কি ছিল, এটা আমরা সবাই জানি কম বেশি। তো সেই জিনিসগুলো মানে দরিদ্র হওয়ার লজ্জার নয়। তবে আঙুল ফুলে কলাগাছ হওয়াটা লজ্জার, এটা ইলিয়াস তার স্টোরিতে বুঝিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, যিনি খুব মামুলি জীবনযাপন করতেন, তিনি হেলিকপ্টারে চড়ায়, তার এখন অনেক সম্পদ। তিনি কি এই রাজনীতিটা বা আওয়ামী লীগের হাতে মার খেয়ে এটাকে পুঁজি হিসাবে বিনিয়োগ করেছেন যে আমি একটু মারটার খেয়ে নেই, আমাকে নেতা হলে অনেক টাকার মালিক হব? বাংলাদেশে তো অনেক রাজনীতি করেন। তার ঘরের বা তার কি বলবো নিজের জমি বিক্রি করে রাজনীতি করেন। কিন্তু বাংলাদেশে যে বর্তমান রাজনীতির ধারাটা চলছে খুব লজ্জাজনক। এখানে সবাই মানে বিনা পুঁজিতে এসে হাজার কোটি টাকার মালিক বনে যায়। নুরু কি সেই রাজনীতিটা করছে কিনা? দেখেন, শিক্ষিত আর অশিক্ষিত বিএনপি শব্দটা বলেছিলাম। নুরুর আসনে আমার খুব প্রিয় একজন বড় ভাই বলতে পারি, মামুন ভাই, আর্সেলার মামুন ভাই প্রার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তার সাথে লম্বা সময় আমাদের একটা যোগাযোগ ছিল। লালটু ভাই পরবর্তী সময়টা তাদের সাথে, লালটু ভাই যখন আহত হয়ে পরবর্তী দেশের বাইরে চলে গেলেন,
লালটু ভাই কিন্তু একজন ভদ্রলোক এবং ভদ্র রাজনীতিটা মানে আলাদা একটা ইমেজ ছিল লালটু ভাই রাজনীতিতে। ব্যক্তিগতভাবে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, পছন্দ করতেন। মামুন ভাইও খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। মামুন ভাই দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপিকে সাপোর্ট দিয়ে গেছে, দীর্ঘ আন্দোলন। আমাদের বাবু ভাই তো মারাই গেছেন, বাবু ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। তো আমরা দেখলাম যে আমাদের হেলাল ভাই, আমাদের আরো যারা আছেন ছাত্র দলের অনেককে এবার কেন যেন একটু আড়ালে রাখা হয়েছে। সোহেল ভাইকে আড়ালে রাখা হয়েছে। মামুন ভাই আসনে নুরু পেয়েছে আসনটি। মামুন ভাই তার অনেক লম্বা ত্যাগের হিস্ট্রি আছে। তিনি কিছুটা ক্ষুব্ধ বা তিনি কিছুটা আহত হয়েছে, কিন্তু তার যে জনগণগুলোকে তিনি দীর্ঘদিন 15-16টা বছর ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা যদি এখন আবার নুরুর হাতে নির্যাতিত হয়, এই জবাবটা কি বিএনপি দিতে পারবে? তারা বলছে কি, আপনার বক্তব্যটা শুনেছেন যে গত 15-16 বছর আমরা নির্যাতিত ছিলাম আওয়ামী লীগ দ্বারা, এখন নুরু দ্বারা আমরা আবার নির্যাতিত হচ্ছি, আমাদের দল ক্ষমতা কিন্তু আমরা নির্যাতিত হচ্ছি। এটা কিন্তু বিএনপির জন্য খুব কঠিন একটা ব্যাপার। যদি এই কাজটা সঠিক হয়, যারা অভিযোগ করেছে সত্য হয়, বিএনপির এই ভুলটা বিএনপিকে অনেক বড় কি বলবো বিপদে ফেলবে। কারণ এটা আওয়ামী লীগ রেজিম না, এটা বিএনপির রেজিম। বিএনপির রেজিমে বিএনপি নুরু দ্বারা নির্যাতিত হবে, এটা মানার মতো না। গেল এই বিষয়টা। ইলিয়াস তার রিপোর্টের মধ্যে যতগুলো বিষয় উল্লেখ করেছে, আপনারা ভালো করে খেয়াল করেছেন, প্রমাণ ছাড়া বা কারো বক্তব্য ছাড়া কিছু বলে নাই। এবং নুরুর বিষয়ে যতগুলো বক্তব্য আছে, নুরুর সাথে মোসাদের একাধিকবার বৈঠক হয়েছে, রয়ের সাথে বৈঠক হয়েছে, এগুলো বাংলাদেশি গণমাধ্যমেই আসছে, বারবার আসছে। মোসাদের সেই ব্যক্তি নিজে ইন্টারভিউতে বলেছে, আপনারা সবাই সেই ইন্টারভিউ দেখেছেন। দুবাইতে তার সাথে রয়্যাল মিটিং হয়েছে, সব জানেন। নুরু শেখ হাসিনাকে মা ডেকেছে, রাশেদ তাকে মমতাময়ী মা বলেছে। নুরু রাশেদ বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছে, এগুলো সব সোশ্যাল মিডিয়া আছে। নুরুর আজকে একটা বক্তব্য শোনেন, জামাত নিষিদ্ধের কথাটি তিনি আজকে বললেন যে জামাত আওয়ামী লীগের মতো জামাত শিবিরকে উগ্রবাদী জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, এরা উগ্রবাদী। এবং আল কায়দার ইস্যুতে জাতিসংঘ বা আমেরিকার যে নতুন করে বাংলাদেশ নিয়ে টেনশন বেড়েছে, আল কায়দাকে জামাতের সাথে তুলনা করছেন। বলছেন নুরু যে জামাতই হলো আল কায়দা, বা জামাতের উগ্রবাদীরা আল কায়দা তৈরি করছে, বা তাদের মধ্যে একটা জঙ্গি ভাষণ আছে, নুরু বলছে। অথচ এই ক্ষমতায় বসার আগের দিন পর্যন্ত নুরু জামাতের পারপাস সাফ করেছে। এবং অনেকেই বলে যে নুরু হিডেন জামাতের, নুরু রাশেদ এরা জামাতের কি বলবো তৈরি করা বিভিন্ন দলের মধ্যে লোক ঢুকায় দেয় না জামাত। এবং তারেক রহমানের ডানে অনেক জামাত আছে। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি, জামাত চেনার উপায়টা শিখিয়ে দেয়। যারা বিএনপির খুব মানে গুরুত্বপূর্ণ জায়গায় জামাত শিবিরের লোকগুলো ঢুকেছে, তারা দেখবেন সর্বোচ্চ পরিমাণ গুপ্ত শব্দ ব্যবহার করবে, জামাত শিবিরকে খুব কাউন্টার দিয়ে কথা বলবে। এটাই রাজনীতি। দেখবেন এই যে নুরু এখন জামাত শিবিরের নিষিদ্ধ চায়, অথচ এই নুরু বারবার বলছে বাংলাদেশে একটি দল থাকলে জামাত, যারা সবচেয়ে শৃঙ্খলিত আদর্শিক রাজনীতি করে, এই দেশে ইসলামের পক্ষে তারা শক্তি, এই দেশের পক্ষে শক্তি জামায়াত, এদেশে সবচেয়ে মানে রাজনীতিতে গুণগত দিক থেকে সবচেয়ে ভালো একটি দল। কে বলছে? নুরু। সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিও দেখেন। এখন বলছেন কি জামাতকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মতো, কারণ তারা জঙ্গি একটা সংগঠন। এটা নুরুর আজকের স্টেটমেন্ট। আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশন গুলো দেখেন, বিষয়টা হলো কি ইলিয়াস কিন্তু ব্যক্তিগতভাবে বিএনপি পরিবারের ছেলে, আমি চিনি। আমরা টেলিভিশন একসাথে কাজ করছি, তো যে কারণে আমরা টেলিভিশন থেকে দূরে নিতেছি। এটার মূল কারণ কনক সারোয়ার জেলে গেছে, আমি দেশ ছেড়ে পালাইছি, আমাদের মূল কারণ ছিল আমরা বিএনপির ঘরের সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়ে গেছি আওয়ামী লীগ রেজিমের হাতে, যে কারণে আমাদের ব্ল্যাক লিস্ট করা হয়েছে। এর মধ্যে ইলিয়াসও ছিল। হঠাৎ করে ইলিয়াস আজকে জামাত হয়ে গেছে। দীর্ঘ 18 বছর সে ছিল বিএনপি, এখন 18 জামাত। কেন ইলিয়াস জামাত হবে আমাকে বলেন। এখন বিএনপি ক্ষমতায় আসছে, এখন ইলিয়াসের কামাই করার সময়, এখন ধান্দা করার সময়। এখন থেকে জামাত হওয়ার কথা না। আমার জামাত হওয়ার কথা, কনকের জামাত হওয়ার কথা। এখন তো আমরা আপোষ করে শুধু মাল কামাবো, যেভাবে আপনারা কামাই করতেছেন, টেন্ডারবাজি, ধান্দাবাজি সব করতেছেন, আমরা তো সেটাই করবো না। কিন্তু না, বাংলাদেশের হাতে কোনো কয়েকজন সৎ সাংবাদিক আছে যারা রাষ্ট্র, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। তাদেরকে এক এক সময় এক একটা তকমা দেওয়া। আগে আমাদের ব্ল্যাকলিস্ট করছে আওয়ামী লীগ রেজিম, টেলিভিশন থেকে বের করে দিচ্ছে, কোনো টেলিভিশন চাকরি করতে দেয়নি, দেশ ছাড়তে হয়েছে।
এই রেজিম এসে যদি এখন বলে গুপ্ত, আগামী রেজিম আরেকটা আসবে, তখন বলবো আরেকটা। সত্য সংবাদের সাথে এই বিষয়গুলো থাকবে, এগুলো নিয়ে আমাদের গায়ে লাগে। কারণ কোন পক্ষ থেকে কোন দল থেকে আমরা মালু কামাই করি না। এখন এই নুরুর ইস্যুটি নিয়ে ইলিয়াস যে ভিডিওটা দেখাইছে, নুরু এই ভিডিওটা আসবে শুনে একাধিক পোস্টও করে, এবং নুরু আজকেও বলছে ইলিয়াসের এইসব, ইলিয়াস পিনাকির এইসব বিদেশে বসে আহ, সংবাদ আমাদের কিছু যায় আসে না। ইলিয়াস চাঁদাবাজি করছে, পিনাকি সরকার বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর জামাত শিবিরকে তো নিষিদ্ধ করিয়ে ফেলছে নুরু। এই নুরুর প্রতিটি প্রোগ্রামে জামাত শিবির লোক দিচ্ছে, জানেন? আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, নুরুর যত গণ অধিকারের প্রোগ্রাম হচ্ছে, নুরু আর রাশেদ আর একটা কি জানি নাম, আর একটা কালো টালো করে স্বাস্থ্য রাস্তা ভালো, ও এখন বিতর্কের মধ্যে ঢোকে নাই। এই ৩-৪ জনের বাইরে নুরুর কিন্তু আর লোক নাই। হ্যাঁ, নুরুর শালা থাকতে পারে, নুরুর দুলাভাই থাকতে পারে, নুরুর বউ থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তো এই নুরুর দলের যে মিছিল মিটিং এর লোক দেওয়া হতো, এগুলো দিত কারা? কিছু বিএনপি, কিছু জামাত। যেই প্রোগ্রামটা বিএনপির স্বার্থে বিএনপি কিছু লোক দিত, যেই প্রোগ্রামটা জামাতের সাথে সেখানে জামাত দিত। নুরুর নিজের কিছু নাই, একদম ধরে না নুরুর কিছু নাই। আসেন সেই বিষয়টা। সেই নুরু যে জামাতের জনগণ দিয়ে রাজপথে দাঁড়াতো, যে নুরু পরিকল্পিত প্রতি ধাপে ধাপে, মানে আওয়ামী লীগের, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এগুলো আছে, আর যেহেতু আমার কাছে প্রমাণ নেই আমি খুব ঢালাও ভাবে বলবো না, যে আওয়ামী লীগ তাকে তৈরি করছে এইভাবে, মারবে কাটবে এইভাবেই তৈরি করবে, এইভাবেই তৈরি করা হয়। বিএনপির মধ্যে এখনো আওয়ামী লীগের মানে বড় বড় গুপ্তচর আছে, যারা বিগত 16 বছর যথেষ্ট সুবিধা পেয়েছে, কিন্তু বিএনপির বড় বড় গুরুত্বপূর্ণ পদে মন্ত্রিত্ব তারা, এগুলোকে আওয়ামী লীগ তৈরি করে রাখে। এবং এই জন্য বিএনপি ধুঁকড়ে পড়ে যায়। বিএনপিকেও কিন্তু আওয়ামী লীগের মতো 15 বছর টিকে থাকার সামর্থ্য নাই। মনে আছে আপনাদের? এর আগেও বিএনপি নিজেরাই চেয়েছিল নিজেদের আন্ডারে নির্বাচন দিয়ে, তারা আরো লম্বা সময় থাকতে পারেনি। মাত্র কয়েকদিন পর ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন দিয়ে অসহযোগের মধ্যে পড়ে তাদেরকে সেখান থেকে বিদায় নিতে হয়েছে। পরবর্তী বিএনপি ক্ষমতা আসতে পারেনি, আর আওয়ামী লীগ চলে এসেছিল, আপনাদের মনে আছে? মানে কেয়ারটেকার দাবিটা যখন আসে, তো বিএনপি আওয়ামী লীগের মতো এত পাওয়ারফুল না তো। বিএনপি যারা কর্মী আছে তারা ক্ষমতার আমলে অন্যরকম, আর বিরোধী দল অন্যরকম। এখন দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে বিএনপির বক্তব্য, তাদের ন্যারেটিভ গুলো জনগণের এগেনস্টের বক্তব্য। বিএনপি যে ন্যারেটিভ তুলে এগুলো জনগণের শুনে যায় না। বিএনপি এখন প্রধান শত্রু হলো জামাত, আওয়ামী লীগ না। দেখেন তাদের ফেসবুকে তাদের সমস্ত বক্তব্য দেখেন, আওয়ামী লীগ নিয়ে তারা একটা পোস্ট করে না। তাদের প্রধান টার্গেট এখন জামাত। অথচ জামাত এই সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে বিরোধী দলের হয়ে। এখন পর্যন্ত জামাতের যে আচরণ, এটা বিরোধী দলের আচরণ না। এবং জামাত যা কিছু করছে, জামাত যথেষ্ট প্রস্তুত মানুষের কাছে। কেন প্রস্তুত? কারণ তারা বিরোধী দলের ভূমিকায় নেই, তারা ডোরা সাপ বা ধরা সাপ, গ্রামের পরে বিষ ঠারা সাপ। বিএনপি বা কোনো দল তাদের পাত্তাই দেয় না, প্রয়োজনই হয় না বিএনপি কে। আমার কেন জানি মনে হয় বাংলাদেশে একসময় এনসিপি হবে প্রধান বিরোধী দল, জামাত ভেসে যাবে। দল শক্তিশালী, আদর্শ সব ঠিক আছে, নেতৃত্বের মধ্যে পাওয়ার রাজনীতির ইয়াটা নাই, মানে শক্তি, তারা একটা পাওয়ার রাজনীতি করবে এটা পারে না। তারা সারা জীবন শুধু মার খাবে, তাদের মার খাওয়াটা হলো প্রেডিক্ট। বাংলাদেশের মানুষ মার খাওয়া পছন্দ করে না। ধরেন সুলতান সলেমান, বাংলাদেশের সুপারহিট একটা সিরিয়াল, তার্কিশ সিরিয়াল দেখছেন? তার চেয়েও অনেক বেটার ছিল পাইথা আব্দুল হামিদ। দেখছেন আপনারা আব্দুল হামিদের উপর, মানে ওসমানী সালতানাতের শেষ সুলতানকে নিয়ে? এটা ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে কি বলবো, মেকিং স্টোরি সব দিকে এ ক্লাস, 1 নম্বর। জনপ্রিয়তা পায়নি। কেন পায়নি জানেন? এখানে ওসমানীদের পরাজয়ের গল্প লেখা। মানুষ বিজয়ের পক্ষে থাকে, পরাজিতদের পক্ষে থাকে না মানুষ কখনো। মনে রাখবেন, বিজয়ীদের পক্ষে সবাই থাকে, পরাজিতদের পক্ষে কেউ দাঁড়ায় না। আর জামাত হলো সেই পরাজিত শক্তি। 71 তারা পরাজিত হয়েছে, তারা প্রতিবার পরাজিত হয়। এবারও তারা তাদের মূল আসনগুলো গুনে নিতে পারে না। ভোট দিয়ে তারা বাসায় গিয়ে আঙুল চুষছে, কিভাবে ভোট গুনে বের হতে হয়, কিভাবে আসন নিতে হয়, এই জিনিসগুলো জানে না, জানেও না, শিখতেও চায় না। তাদের ঢাকা ভার্সিটি পেয়েছে, জগন্নাথ পেয়েছে, ওইটা পেয়েছে, এইটাই তারা খুশি। তারা এগুলো কখনো দেখেনি একসাথে এতগুলো বিষয়। এই বিষয়ে তারা পাগল হয়ে গেছে। তাই তাদের মধ্যে কিভাবে রাজনীতিটা করতে হয়, বিএনপি আওয়ামী লীগকে মোকাবেলা করতে হয়, এটা তাদের জ্ঞান না। এর চেয়ে এনসিপির মোটামুটি ভালো জ্ঞান তাদের। টকারা যারা টকশো করে, দুর্দান্ত কথা বলে, যেমন এত ভালো কথা বলতে পারে না, 2-1 জন ছাড়া। তো নুরু নতুন করে জামাতে নিষিদ্ধ চাচ্ছে। নুরুর আজকের এই পর্যন্ত যে বক্তব্যগুলো সবগুলো আওয়ামী লীগের বক্তব্য।
নুরু যদি বিএনপির ঘরে থাকে আর বিএনপি যদি নুরুকে রাশেদ খান মেনন বা হাসানুল হক ইনু হিসেবে ব্যবহার করে, এইটারও ফল পাবে, ইনুরও মানে ওরাও ফল পাবে। আর যদি বিএনপি মনে করে যে তাদেরকে দলে রাখা বিএনপির স্বার্থে ভালো কিছু, আমার মনে হয় না। একটা জিনিস মনে রাখবে, নুরুল রাশেদকে মামুলি ভিক্ষা দিয়ে কেনা যায়, বিকাশ দিয়ে, ইলিয়াস বলে না ভিক্ষা দিলে দেবে কিনা যায়। এরা খুব তুচ্ছ, টাকার কাছে এরা সব দিতে পারে। যারা এদেরকে নিয়ে স্টাডি করছে বা এদের খুব কাছ থেকে দেখছে, তারা জানে যে গণ অধিকারের এই ছেলেগুলো ইয়ামিন, কি বনিয়ামিন নাকি, তাকে সৈরাটনে দেখতাম। আমারই কিছু ক্লোজ ফ্রেন্ড যারা লন্ডন থেকে আসতে 5 তারিখের পর, তাদের কাছে ঘেঁষতে, খারাপ ভাবে পিছিয়ে পিছিয়ে ঘুরতে, ব্যাগ টানতে। কেন? এটার জন্য। দেন সুপারিশ করে দেয়, এটা করে দেয়, ওটা করে দেয়। আমি নিজের চোখে দেখছি, যদি এসব থেকে আমি দূরে থাকি, তারপর আমি নিজের চোখে দেখছি। আমাকে আমার বন্ধুরাই বলছে যে ও তোমার থেকে টাকা চাচ্ছে, এই কাজ করে দিবে, এই কাজ করে দিবে। এই লোকগুলো ছিল এরকম ভাড়াটের লোক। এদেরকে টাকা দিবেন, কিনতে পারবে। এদের ভ্যালুটা হলো অল্প কিছু টাকার কাছে নিজেকে বিক্রি করা। এখন বিষয়টা কি দাঁড়িয়েছে, নুরু বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বলি আর প্রধানমন্ত্রী বলি, মন্ত্রী হয়েছে। তিনি যেভাবে ইলিয়াসের স্টোরিতে বিএনপি কে যেভাবে তিনি টর্চার করছেন, বিএনপির মানুষগুলোর উপর যেভাবে নির্যাতন করছেন, আর বিএনপি শাসন আমলে যেটা করছে, বিএনপির জন্য একটা ভয়ঙ্কর মেসেজ হবে যে কথাটি বলছে। আমার মনে হয় যদি নুরুকে কন্ট্রোল করতে পারেন করেন, যদি না পারেন সেটা ফেলে দেন। নুরু বিএনপির জন্য কোনো অ্যাসেট নয়, রাশেদ বিএনপির জন্য কোনো অ্যাসেট নয়, জিয়াউর রহমানের দলে এরা কখনো অ্যাসেট হতে পারে না, জুনায়েদ সাকিরা কখনো বিএনপির অ্যাসেট হতে পারে না। বিএনপিতে বহু ত্যাগী নেতা, বহু মেধাবী লোক আছে। বিএনপি তাদের না টেনে এই রাস্তায় পচা গলা নষ্ট জিনিসগুলোকে টেনে নিয়ে বুকে রেখে বিএনপি তার শরীরটাকে গন্ধময় করছেন। কি বলবো, দুর্গন্ধ ছড়াচ্ছে। এরা বিএনপি কে পচাবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এরা যদি কথা বলেন, দেখবেন বিএনপির ভোট কমতেছে। প্রত্যেকে প্রশ্ন করে, রাশিদের মতো লোক তারেক রহমানের রাজনৈতিক অ্যাডভাইজার বা উপদেষ্টা হয় কি করে? এই উত্তর আমরা দিতে পারি না। তারেক রহমান তার ডানে বামে ক্যামব্রিজ অক্সফোর্ডের বিশাল একটা গ্রুপ আছে, মেধাবী মেধাবী অনেক মুখ আছে। রাশেদ তো ঠিকই না, তাদের টিস্যু হওয়ার যোগ্যতা রাখতেন না, তাদেরকে দিয়ে কি করতে চায়? আমি জানি না পর্দার আড়ালে কি চিন্তাটা আছে। তবে জামাতকে নিয়ে এটা ভালো কথা বলি। জামাতের যে রাজনীতিটা, জামাত বিএনপি কে যেখানে নিতে যাচ্ছে, বিএনপি কেন যেন সেখানে যাচ্ছে আমার মনে হয়। জামাত বিএনপি কে আওয়ামী লীগের রূপে দেখাতে চায়। বিএনপির যে অ্যাক্টিভিস্টরা সারাদিন লেখেন ফেসবুকে, লেখার পরে নিচে কমেন্ট গুলো পড়বেন। আপনি লিখে বিএনপির কাছ থেকে 200 টাকা পাবেন, 500 টাকা পাবেন, জানেন, সমস্যা নেই। আপনার ঘরে চাল ডাল হবে, এটা লেখার লিখে ফাইন। কিন্তু মানুষ কি কমেন্ট করছে সেটা দেখবে। মানে কমেন্ট গুলি হলো পারসেপশন। বিএনপি ভালো করে জানে বিএনপি এবার কটা আসন পেয়েছে, জামাতও জানে কটা আসন পেয়েছে। এটা নিয়ে বিশ্লেষণ করার দরকার নেই, কিন্তু এটা চিন্তা করবেন জামাত বিএনপিকে যেখানে নিতে চায়, জামাত তার এই চাওয়া পূরণ করার জন্য সব করবে। আর বিএনপি যদি সেখানে যায়, বিএনপি পরিণতি হবে আওয়ামী লীগের মতো। তাই আমার মনে হয় যে তারেক রহমান যে রাজনীতিটা করতে চাচ্ছেন, কেন যেন সেটা পারছেন না, তাকে করতে দেওয়া হচ্ছে না। যেমন ইন্ডিয়া তার উপর ব্যাপক চাপে রাখছেন, তাকে একটা টাইম ডিউরেশন দিয়েছেন, ইন্ডিয়াতে ফিরতে হবে বা ইন্ডিয়া যেতে হবে, এই টাইমের মধ্যে তাকে যেতে হবে। 5-7 দিনের টাইম ডিউরেশন দিয়েছে, না গেলে তার সাথে বেগম জিয়ার মতো আচরণ করবে। যেমন বেগম জিয়াকে 15 বছর ক্ষমতার বাইরে রেখেছে ইন্ডিয়া। কিন্তু তারেক রহমানকে একটা কথা আমরা বলতে চাই, আপনার পাশে আমরা আছি, এই দেশের 18 কোটি জনগণ আছে। আপনি ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আমরা হ্যান্ডশেক করবেন, আমরা নাই। ভারতকে সমতার ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে আসতে হলে সমতার ভিত্তিতে আসতে হবে, সমান সম্মানের ভিত্তিতে আসতে হবে। বর্ডার কিলিং চলবে না। আমাদের দেশের জনগণ, সেদিন দেখলাম কলকাতায় একটা হোটেলে আগুনে বা কোনো একটা বিস্ফোরণে আমাদের বেশ কজন বাঙালি মারা গেছে। খুবই ভয়ঙ্কর ব্যাপার, এগুলো পরিকল্পিত ঘটনা হতে পারে। আমাদের দেশের র অফিস করতে চেয়েছে, কোনোভাবেই যেন না হয়। তারেক রহমানকে মনে রাখতে হবে, এই ভারত বিএনপি কে 15 বছর ক্ষমতার বাইরে রেখেছে। তারা এখন এই বিএনপি কে ক্ষমতায় বসায়নি, শেষ দিন পর্যন্ত ভারত চেষ্টা করেছে তারেক রহমানকে ক্ষমতার বাইরে রাখতে। আপনারা সবাই জানেন, আমরাও চাই। জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণের প্যান কার্ড, এবং যতক্ষণ আপনি ভারতের সঙ্গে
মাথা উঁচু করে কথা বলবেন। এই 18 কোটি জনগণ আপনার ফ্যান ক্লাব হবে। আপনার দেয়াল হয়ে দাঁড়াবে। বিএনপি কে তাড়াতে হবে না। বিএনপি এক বাঁশি দিন উঠে পড়ে পালাবে। এই দেশের জনগণ তার। আর নুরুল রাশেদরা ভালো করে খেয়াল রাখবেন। তারা শুরু থেকে বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করছে। তাদের নিয়ে প্রচুর অভিযোগ আছে। তাদেরকে এরা মন্ত্রিত্বে বসিয়েছেন। আরেকটু সাবধান হন। এই নুরুলের চেয়ে বহুত যোগ্য লোক বিএনপির ঘরে আছে। এদেরকে দলে এনে বিএনপি যদি এতটুকু লাভ করতে পারে, আমার মনে হয় বিএনপি ওয়েট করে দেখানো উচিত। দেখেন আদৌ লাভ আসবে এটা। ইতিমধ্যে রাশেদ এবং নুরুল সহ আরো যারা আছে তাদের অবস্থা একেবারে তলানির দিকে ঠেকেছে। তারা এখন রাশেদ খান বেরোয় একটু নিচে নেমে গেছে। বাংলাদেশের নতুন প্রজন্ম আগে সেই সময়টা দেখবে না, মানবে না। প্রত্যেকে কিন্তু রাজপথে দাঁড়িয়ে আছে। একটা হাসিনাকে সরাবার পর এদেশের জনগণ কিন্তু মুখিয়ে আছে। তারা কিন্তু আর ভয় পাচ্ছে না। পুলিশের গুলি তাদেরকে আর ভয় পেতে দিচ্ছে না। আমি মনে করি ইলিয়াসের এই পুরো রিপোর্টটিতে আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবেন। এখানে যথেষ্ট মানুষের বক্তব্য আছে সত্য মিথ্যার যে বিষয়গুলো তুলতে চাচ্ছেন আপনারা। আমার কেন যেন মনে হচ্ছে সামথিং রং। ইলিয়াস এই রিপোর্টের মাধ্যমে বিএনপিকে একটা ভালো সুযোগ তৈরি করে দিয়েছে। যে বেকুব বিএনপি বোঝে না তাদের বিএনপি করা উচিত না। কারণ ইলিয়াসের পুরো স্টোরিটা বিএনপির পক্ষে গেছে, নুরুল বিপক্ষে গেছে। মনে রাখবেন আজকে যদি বিএনপি নুরুলকে জাস্ট সরায় দেয় মন্ত্রিত্ব থেকে, বা যদি বিএনপি তার ঘর থেকে বের করে দেয়, কালকে নুরুল রাস্তায় মানুষকে মার খাবে, রাস্তায় মার খাবে। লিখে রাখেন যে প্রতিমন্ত্রী তাকে বড় বড় কথা নিষিদ্ধ করবে, এই করবে সেই করবে, আঙ্কি বাঙ্কি বলতেছে সে বিএনপি শক্তিতে। বিএনপি কাল তাকে ছুড়ে ফেলে দিক, দেখবেন তার রাজনীতি শেষ। পথে ঘাটে মানুষ তাকে ধরে মারবে, টোকাইরা ধরে মারবে। আমি যেটা বললাম এই নুরু বা রাশেদকে নিয়ে এর চেয়ে বেশি কথা বলে মূল্যবান সময় নষ্ট করতে চাই না, বাট এটুকু করতে চাই। রাজনীতিটা আগের জায়গায় ফেলে। আমরা রাজনীতির আগের জায়গাটা বলতে কি বুঝতে পারছেন? আওয়ামী লীগের জায়গাটা না, যেটা আমরা স্বপ্নে দেখি বা হাসিনার বিদায়ের পর যে প্রত্যাশাটা আমাদের আছে সেটা আমরা দেখতে চাই। আমরা ভিডিওটা একদম শেষ করার আগে বলবো আমাদের নতুন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাই। তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের প্রত্যাশা থাকবে এই নতুন প্রজন্ম যেই জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, যে স্বপ্নে আমাদের সংবিধান সংস্কার বিষয়গুলো ছিল, দীর্ঘদিন মিটিং হয়েছিল, সবগুলো মিলে যেন আমরা একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে পাই। সরকারি দল এবং বিরোধী দলের ভিতরে ঐক্য দেখতে চাই। যারা বিএনপি জামাতের মধ্যে ফাটল ধরাতে নুরুল রাশেদ হয়ে ঢুকতে চায়, ভারতের এজেন্ট হয়ে ঢুকতে চায়, বা কি বলবো আওয়ামী লীগের এজেন্ট হয়ে ঢুকতে চায়, তাদের ব্যাপারে সব দল যেন সতর্ক থাকে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।